এজাহার। এজাহার আমাদের ফৌজদারি আদালতে মামলা দুই প্রকারের রুজু হয়। একটা হলো থানায় এজাহার করার মাধ্যমে, আরেকটা হলো সরাসরি কোর্টে নালিশের মাধ্যমে। অকারেন্স রিপোর্টটা আদালতে জানিয়ে দিয়ে বলা হয় যে এই ঘটনা ঘটেছে, এটার একটা তদন্ত চলমান আছে, বিচারের জন্য আসবে। স্যার, এজাহার এবং জিডি অনেক ক্ষেত্রে আমরা কনফিউজড হয়ে যাই যে আমরা কি জিডি করব না এজাহার। স্যার, এই বিষয়টি যদি একটু পরিষ্কার করতেন স্যার। অপরাধ শুধু ব্যক্তির বিরুদ্ধে হয় না, এটা রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ। রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা আইন কানুনের বিরুদ্ধে যখন কোনো অপরাধ সংগঠিত হয়, এটাকে ধরে নেওয়া হয় রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হান্নান মিয়ার আইন পাঠের নতুন একটি পর্বে। যথারীতি আমাদের মাঝে রয়েছেন পর্যটন কর্পোরেশনের সাবেক চেয়ারম্যান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোহাম্মদ হান্নান মিয়া। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন স্যার? স্যারের কাছ থেকে আজকে আমরা শুনব মামলা কিভাবে রুজুকরণ করা হয় এবং এজাহারের মাধ্যমে মামলা রুজু হয় এবং কিভাবে মামলা আমরা আদালতের আদেশে কিভাবে মামলা পেতে পারি, এই বিষয়টি স্যার আমাদের পরিষ্কার করবেন। স্যার। ধন্যবাদ সাইফুল। সুপ্রিয় দর্শনার্থী, আসসালামু আলাইকুম। বিগত পর্বে আমরা বলেছিলাম মামলার কার্যধারার প্রথম অংশই এজাহার। এজাহার আমাদের ফৌজদারি আদালতে মামলা দুই প্রকারের রুজু হয়। একটা হলো থানায় এজাহার করার মাধ্যমে, আরেকটা হলো সরাসরি কোর্টে নালিশের মাধ্যমে। আমরা আজকে যেহেতু পুলিশি মামলার কার্যক্রম নেওয়া, সেদিন থেকে বলেছিলাম আমরা প্রথমে পুলিশি মামলার কার্যক্রম নিয়ে আলোচনা করব। আজকে এই পুলিশি মামলার কার্যক্রমের প্রথম স্টেপ হইল এজাহার। এজাহার কীভাবে দায়ের হয়? এজাহার দুইভাবে দায়ের হয়। একটা সরাসরি থানায়, আরেকটা হলো আদালতে আবেদন করলে আদালতের নির্দেশে এজাহার দায়ের হয়। প্রথমে বলি সরাসরি থানায় এজাহার দায়ের হবে। সরাসরি থানায় এজাহার দায়েরের জন্য ফৌজদারি কার্যবিধি 1898-এর 154 ধারাতে বলা হয়েছে এজাহার থানায় দায়ের হবে। থানা ব্যতীত অন্য কোথাও এজাহার দায়ের হওয়ার কোনো সুযোগ নাই, অবশ্যই থানায় দায়ের হবে। তারপরে এজাহার দায়ের হলো, এজাহার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা তার পক্ষে যাকে ক্ষমতা দেওয়া আছে তিনি এজাহার দায়ের করবেন। এজাহার বলতে কি বোঝায়? এজাহার হলো কোনো অপরাধ সংগঠিত হইলে প্রথমে থানাকে সংবাদটা পৌঁছে দিয়ে রাষ্ট্রীয় যন্ত্রকে কার্যকর করাটাই হলো এজাহার, তৎপর করাটাই এজাহারের মাধ্যমে ঘটে থাকে। সিআরপিসির পুলিশ রেগুলেশন, বেঙ্গল পুলিশ রেগুলেশন পিআরবিতে বলা হয়েছে, 243 নিয়মে বলা হয়েছে এজাহার দায়ের অবশ্যই বিপি ফর্ম 27 অনুসারে এজাহার দায়ের হবে। এই ফর্মের মাধ্যমে প্রাথমিক তথ্য রিপোর্ট, এখন এটা যে দায়ের হয়, দায়েরটা হবে, এজাহার দায়ের দুইটা পদ্ধতি আছে, মৌখিক এজাহার দায়ের করা, লিখিত এজাহার দায়ের করা। লিখিতভাবে যে কাগজের লিখিতটা দেওয়া হয় সেটাকে আমরা সাধারণত এজাহার বলে থাকি। আর যদি মৌখিকভাবে দায়ের করে, বিপি ফর্ম 27-এর উল্টা পৃষ্ঠায় হাতে লিখে এটা লিপিবদ্ধ করা হয়, পুলিশ কর্মকর্তা এটা লিপিবদ্ধ করে থাকেন। আর এজাহার আর এফআইআরের মধ্যে পার্থক্যটা হলো, এফআইআর হলো যে 243 নিয়ম অনুসারে, পিআরবির 243 নিয়ম অনুসারে 27 নম্বর বিপি ফর্মে যে রেকর্ডটা করা হয়। লিখিত এজাহার দিলেও এই ফর্ম ফিল আপ করতে হয়, লিখিত না দিয়া মৌখিক দিলেও এই ফর্ম ফিল আপ করতে হয়। এই ফর্ম ফিল আপ করাটা, এটাকে আমরা বলি এফআইআর বা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বা প্রাথমিক তথ্য বিবরণী, এটা বলে থাকি আমরা।
প্রাথমিক তথ্য বিবরণী এজাহার করলেও লিপিবদ্ধ করতে হবে, এজাহার ছাড়া মৌখিক বলল এই প্রাথমিক তথ্য বিবরণী লিপিবদ্ধ করতে হবে। এই প্রাথমিক তথ্য বিবরণীর মাধ্যমে থানা হতে কোর্টকে জানানো হয়, আমলি আদালতকে জানানো হয় এই একটা ঘটনা ঘটেছে। এটাকে আমরা গত দিন বলেছিলাম অকারেন্স রিপোর্ট। অকারেন্স রিপোর্টটা আদালতে জানিয়ে দিয়ে বলা হয় যে এই ঘটনা ঘটেছে, এটার একটা তদন্ত চলমান আছে, বিচারের জন্য আসবে, এই বিষয়ে পরবর্তীতে আসবে। এটাকে মানে আমাদের যে কোর্ট কাছারি আছে, কোর্ট কাছারিকে সক্রিয় করে তোলা, এজাহারের মাধ্যমে অপরাধীকে ধৃত করার জন্য পুলিশকে সক্রিয় করা হলো এজাহারের মূল উদ্দেশ্য। আর অকারেন্স রিপোর্টের মাধ্যমে আদালতকেও কিন্তু প্রাথমিকভাবে সক্রিয় করা, আদালতের নজরে আসা, এই ধরনের কার্যক্রম চলছে। স্যার এজাহার এবং জিডি অনেক ক্ষেত্রে আমরা কনফিউজড হয়ে যাই যে আমরা কি জিডি করব না এজাহার। স্যার এই বিষয়টি যদি একটু পরিষ্কার করতেন স্যার, পার্থক্য কি রয়েছে এবং আমরা কোনটির উপর কিভাবে আমরা আমাদের অপরাধ দুই প্রকার, কগনিজেবল অফেন্স, নন কগনিজেবল অফেন্স। বাংলায় আমলযোগ্য অপরাধ, আমল অযোগ্য অপরাধ। আমলযোগ্য অপরাধ কোনটাকে বলে? পুলিশ যখন বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে তখন তাকে আমলযোগ্য অপরাধ বলে। আর যখন পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে না সেটাকে আমল অযোগ্য অপরাধ বলা হয়। সিআরপিসির 154 ধারাতে বলা হয়েছে আমলযোগ্য অপরাধের যখন লিখিত দেওয়া হবে এটা এজাহার হিসাবে লিপিবদ্ধ হবে। আমল অযোগ্য অপরাধের এজাহার লিপিবদ্ধ হয় না। আমলযোগ্য অপরাধ ছাড়া যদি আমল অযোগ্য অপরাধের তথ্য পাওয়া যায় সেটা জিডিভুক্ত করে। জিডি মানে জেনারেল ডায়েরি। প্রত্যেক পুলিশ স্টেশনে একটা করে জেনারেল ডায়েরি থাকে। এলাকার খরা হলো, মৃত্যু হলো, দুর্ঘটনা ঘটলো, অগ্নিকাণ্ড হলো, বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করা হয়ে থাকে, যদি হয়ে থাকে তাহলে এটা জিডিভুক্ত করা হয়। আর এই কার্যক্রমের মধ্যে যে কাজগুলো আমলযোগ্য অপরাধের উপাদান রয়েছে সেটা এজাহার হিসেবে লিপিবদ্ধ হয়। এটাই পার্থক্য। আমলযোগ্য অপরাধেরগুলি এজাহারে আসবে, ফার্স্ট ইনফরমেশন রিপোর্টে আসবে। আর আমল অযোগ্য অপরাধ সহ অন্যান্য যত তথ্য বিবরণী আছে তার থানা এলাকায় সব কিছু জিডিভুক্ত হবে। জিডিও একটা আইনগত প্রক্রিয়া, এই দৈনিক হিসাবে এখানে জিডিতে লিপিবদ্ধ করা হয়। ধন্যবাদ আপনাকে এই প্রশ্ন করার জন্য। এখন কথা হলো যে এজাহার কে করতে পারেন? এজাহার যে কেউ করতে পারেন। সংক্ষুব্ধ হলে যার মনে যিনি আসেন যিনি দেখবেন, যা জানবেন, যিনি ভিকটিম তিনি তো করতে পারবেন। ভিকটিমের আত্মীয় স্বজন বা যে কোনো সাধারণ নাগরিক এজাহার করতে পারেন। তবে ফৌজদারি কার্যবিধির 195 থেকে 199 পর্যন্ত কিছু বিধিনিষেধ আছে। সেইগুলি ব্যতীত সেইগুলিকে ক্ষেত্র ব্যতীত সব ক্ষেত্রে সরাসরি এজাহার করা যায়, যে কেউ এজাহার করতে পারে। যেমন 195 বলা হয়েছে যে যদি কোনো আদালতে কোনো অপরাধ করা হয় আদালতের পারমিশন ছাড়া অপরাধ হবে না। যদি কোনো নারীর শ্লীলতাহানি করা হয় তাহলে নারীর শ্লীলতাহানির সাথে যারা সংক্ষুব্ধ তাদের অনুমতি ছাড়া এটা করা যাবে না। যদি সরকারি কর্মকর্তার বিরুদ্ধে কোনো এজাহার করার প্রয়োজন পড়ে তাহলে সরকারের পারমিশন লাগবে। এইগুলি 197 সিআরপিসিতে এই কথাগুলি বলা আছে। এই ধরনের কিছু বিধিনিষেধ আছে। যেমন রাষ্ট্রের ষড়যন্ত্র, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের মামলা করতে হবে। সে ষড়যন্ত্রের মামলা আমাদের সরকার তথা জননিরাপত্তা বিভাগ মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পারমিশন লাগবে। এই সকল কিছু বিধিনিষেধ ছাড়া সকল ক্ষেত্রে যে কেউ এজাহার করতে পারবেন এবং তার এজাহারের ভিত্তিতে মামলা দায়ের হবে। এখন কথা হলো যে এজাহার লিপিবদ্ধ করার পদ্ধতি কী? এজাহার লিপিবদ্ধ করার পদ্ধতি হলো যে পিআরবির 243-এ বলা হয়েছে এজাহার লিপিবদ্ধ করার পদ্ধতি হলো অবশ্য সকল আমলযোগ্য অপরাধের বিবরণ সম্মিলিত, টাইম, প্লেস, অকারেন্স এবং আসামি, এই 4টা ইনগ্রিডিয়েন্ট থাকতে হবে। আসামির নাম থাকতে হবে, কোথায় ঘটনা ঘটেছে, কয়টার সময় ঘটনা ঘটেছে, কি ঘটনা ঘটেছে, এই বর্ণনা সমৃদ্ধ লিখিতকে এজাহার বলা হয়। অবশ্যই সেটা 2 নম্বর, সেটা আমলযোগ্য অপরাধ হইতে হবে। আমলযোগ্য অপরাধের ছাড়া
কোনো এজাহার হবে না। দ্বিতীয়ত এটা স্বাক্ষরিত হইতে হবে। কেউ একজন টেলিগ্রাম পাঠাইলো, টেলিগ্রাম স্বাক্ষরিত না, সেটা এজাহার হবে না। যদি গুরুত্বপূর্ণ হয় সেটা চিঠিভুক্ত হইতে পারে, কিন্তু এজাহার হবে না। যেমন যেমন এজাহার গণ্য হবে না। তহসিলদারের নিকট কেউ একজন অভিযোগ করলো, সেটা কিন্তু এজাহার হবে না, এটা থানাতে এজাহার হতে হবে। যেমন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হলো এসপি সাহেবের কাছে, সেটাও কিন্তু এজাহার গণ্য হবে না। এটার আলাদা তদন্ত হবে, এটা আলাদা পদ্ধতি, অভিযোগ হবে, কিন্তু এজাহার হিসেবে গণ্য হবে না। এই ধরনের অনেকগুলো ইনগ্রেডিয়েন্ট আছে। এই ইনগ্রেডিয়েন্ট এজাহার যখন লিপিবদ্ধ করা হবে, এটার শর্ত মধ্যে এজাহার লিপিবদ্ধ করে যিনি লিপিবদ্ধ করছেন তার সিল স্বাক্ষর দিয়ে এটা লিপিবদ্ধ করতে হবে, এটা ডকুমেন্টেড করতে হবে। তারপরে যিনি সংবাদ দিয়েছেন তার একটা লিখিত লাগবে, তার লিখিত সংগ্রহ করতে হবে। এগুলি হলো এজাহারের শর্তাবলী। এজাহারের শর্তাবলী পূরণ না হলে এজাহার হয় না। যেমন কোনো আসামি একটা লিখিত দিল, লিখিত দেওয়ার পর তিনি আবার আরেকটা বিবৃতি দিল, আসামির বিরুদ্ধে কোনো বাদী লিখিত দিল, এইটা এজাহার। কিন্তু পরে তিনি আইসা আবার বলল, স্যার আমি তো যে জিনিসগুলি চুরি গেছে তার তালিকা দেয়নি, এই তালিকা এটা এজাহারভুক্ত করেন, সেটা এজাহারভুক্ত হবে না, এটা সাক্ষ্য হিসেবে পরে ঢুকে যাবে। কোনো সময় কোনো সাক্ষী এসে বিবৃতি দিল 161, 162 ধারা মতে বিবৃতি দিল, সেটা কিন্তু এজাহার হবে না, সেটা তদন্তের প্রক্রিয়া, এটা ঢুকে যাবে, এগুলি বিবেচনায় আসবে, কিন্তু এজাহার হবে না। এজাহার হবে প্রথম যে সংবাদটা পাঠানো হয়। এই জন্য এজাহারটা যখন দেওয়া হয় এটা একটা সাক্ষ্যগত মূল্য আছে। এই এজাহারটা যখন দেওয়া হয় টাইম, প্লেস, অকারেন্স এবং আসামির নাম, ঠিকানা সম্বলিত যে তথ্য, সেই তথ্যটা বিস্তারিত থাকাটাই ভালো। পরবর্তীতে অনেক তথ্য দেওয়া যায়, কিন্তু এজাহারে এটা অন্তর্ভুক্ত হবে না। এটা সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে, কোরোবোরেটিভ সাক্ষ্য হিসেবে এটা দেখা যাবে। পুলিশ কর্তৃক মামলা দায়ের করা, স্যার এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। পুলিশ কর্তৃক মামলা দায়ের করা, মামলা যে কেউ দায়ের করতে পারে, কিন্তু পুলিশ কর্তৃক মামলা দায়ের করার ব্যাপারে 1861 সালের পুলিশ আইনের 24 ধারাতে বলা হয়েছে, পুলিশ যদি কোনো জনগণ কোনো লিখিত নাও দেয়, পুলিশ স্বপ্রণোদিত হয়ে মামলা দায়ের করতে পারেন। তিনি এখানে বলা হয়েছে তিনি ম্যাজিস্ট্রেটের নিকট অভিযোগ দায়ের করতে পারেন, তিনি ওয়ারেন্ট জারির জন্য প্রার্থনা জানাতে পারেন, গ্রেপ্তার করার জন্য প্রার্থনা জানাতে পারেন। সেটা পুলিশ কর্তৃক এই 61 সালের পুলিশ আইনের 24 ধারা পুলিশকে এই ব্যাপারে সক্রিয় করার বিধান রয়েছে এটা, এবং পিআরবিতে কিছু বিধান রয়েছে। পিআরবি অনুসারে পুলিশ মামলা হয়ে থাকে। তবে সাধারণত যারা ভুক্তভোগী হয়ে থাকে, ভুক্তভোগীর লিখিত ছাড়া পুলিশ সাধারণত মামলা করে না, অগ্রসর হয় না। যেখানে মনে করেন দেশে একটা গণ্ডগোল সৃষ্টি হইলো, এটার জন্য ভুক্তভোগী কাউকে পাওয়া যাচ্ছে না, তখন রাষ্ট্রীয় স্বার্থে, কারণ জানতে হবে অপরাধ শুধু ব্যক্তির বিরুদ্ধে হয় না, এটা রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ। রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা আইন কানুনের বিরুদ্ধে যখন কোনো অপরাধ সংগঠিত হয়, এটাকে ধরে নেওয়া হয় রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ। এই জন্য আমরা এজাহারগুলিকে রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ হিসাবে গণ্য করে থাকি। স্যার অনেক সময় দেখা যায় সড়ক দুর্ঘটনা হয়েছে, তাহলে সেক্ষেত্রে কি পুলিশ বাদী হয়ে মামলা করবে? স্যার পুলিশবাদী হয়ে মামলা করবে। অগ্নিকাণ্ডে হইলে, যেমন ল অ্যান্ড অর্ডার পরিস্থিতির অবনতি হয়েছে, তাহলে পুলিশবাদী হয়ে মামলা করে, এটা করতেই পারে। তারপরে এজাহার গ্রহণ করা কি বাধ্যতামূলক? অবশ্যই পিআরবি 244 কতে বলা হয়েছে এজাহার গ্রহণ করা বাধ্যতামূলক। কোনো এজাহার পরে ফলাফল কী হবে প্রমাণিত হবে না, এই কারণ দেখা এজাহার গ্রহণ করা বিলম্বিত গ্রহণ করতেই হবে। অবশ্যই থানা কর্তৃপক্ষ এজাহার পাওয়ার সাথে সাথেই এজাহার গ্রহণ করবেন। তদন্ত করে কী ফলাফল হবে সেটা পুলিশ কর্তৃপক্ষ ডিসিশন করবে, কিন্তু অগ্রিম ধারণা করিয়া এজাহার হইতে বিরত থাকিবে না। থানা কর্তৃপক্ষকে অবশ্যই এজাহার দায়ের করতে হবে। এবং বলা আছে যদি থানা কর্তৃপক্ষ ওসি সাহেব নাই, যিনি থানার, যে এমনকি কনস্টেবলও পর্যন্ত যদি থানায় তিনি সর্বোচ্চ পদাধিকারী হন, তাহলে তিনিও লিপিবদ্ধ করতে পারেন। পরে অবশ্যই ওসি সাহেবকে জানাতে হবে, কিন্তু থানা কখনো ইনঅ্যাক্টিভ হবে না। ওসি সাহেব বাইরে, সেকেন্ড অফিসার বাইরে, তাই আর কোনো মামলা নেওয়া হবে না, কার্যক্রম বন্ধ থাকবে, এটা কিন্তু না। থানা 24 ঘন্টায় খোলা থাকে। থানাকে সবসময় অ্যাক্টিভ আছে মনে করতে হবে। যিনি দায়িত্বপ্রাপ্ত থাকবেন, ডিউটিতে যিনি থাকবেন, ডিউটি অফিসার এটা গ্রহণ করবেন,
করে যদি তিনি অধস্তন হয়ে থাকেন তিনি পরে ওসি সাহেবকে জানিয়ে দিবেন এবং ডিউটি অফিসার এটা জানিয়ে লিপিবদ্ধ করে এটা কাজটা করবেন এবং এজার একটা সিরিয়াল নম্বর পড়া হয় এফআইআর ফর্মের মধ্যে একটা মামলা নম্বর দেওয়া হয়, মামলা নম্বর দিয়ে এটা কাজ করা হয়। স্যার এখন বিষয় স্যার এজাহার হওয়ার পর যদি একটি এজাহারের পরে একই বিষয়ে আরেকজন আরেকটি এজাহার দায়ের করতে চায় বা করেছে সেই ক্ষেত্রে স্যার কোন এজাহারটি গ্রহণযোগ্য হবে? এইটার দুইটা বিধান আছে। আমি আগেই বলেছি যিনি এজাহার করেছেন তিনি যদি আবার আর কিছু তথ্য দেন এটা অতিরিক্ত তথ্য সাক্ষ্য হিসেবে যাবে, দ্বিতীয় এজাহার হবে না। এজাহার দ্বিতীয়ত অন্য কেউ যদি কোনো লিখিত দেন সেটা কেস ডায়েরির মাধ্যমে তদন্তের আওতায় এসে পড়বে, কিন্তু এটা এজাহার হিসেবে গণ্য হইবে না। আরেকটা বিধান আছে, থানায় মামলা দায়ের হলো, দেখা গেল আরেকজন লোক অন্য ভার্সনে গিয়ে আদালতে গিয়ে আরেকটা মামলা দায়ের করলো একই বিষয়ে। একই বিষয়ে। যদি আদালতে মামলা দায়ের করা থাকে তাহলে বলা আছে সিআরপিসির 201-200-তে বলা আছে যদি মামলা দায়ের হয় তাহলে তাহলে তিনি এটা জবানবন্দি গ্রহণ করিয়া এটা রেখে দিবেন যখন পুলিশ রিপোর্ট দেবেন, চার্জশিট বা ফাইনাল রিপোর্ট যেটাই হোক, ফাইনাল রিপোর্ট দিলেবেন তখন ওইটাকে তিনি জাগ্রত করবেন। যদি দেখা যায় আগের এজাহারের সাথে ওই এজাহারের মিল নাই তাহলে তিনি আদালত সেই মোতাবেক দুইটাকে জয়েন্ট ট্রায়ালের দিকে নিয়ে নেবেন। আর যদি দেখেন মিল আছে তারপরে এটাকে একসাথে করে জয়েন্ট ট্রায়ালের মাধ্যমে করে দেবেন। দেওয়ার বিধান আছে কিন্তু ওইটা অ্যাক্টিভ থাকবে। নালিশির যে বিষয়টা সেটা ইনঅ্যাক্টিভ থাকবে, অ্যাক্টিভ থাকবে হলো এজাহার যেটা হয়েছে দায়ের হয়েছে। পুলিশের কাছে এজাহারটাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আর একটা বিষয় আছে আদালতের মাধ্যমে এজাহার দায়ের। এজাহার দায়ের হইল সরাসরি থানায়, সেই পদ্ধতি নিয়ে এতক্ষণ কথা বললাম। আদালতের মাধ্যমে কিভাবে হয়, আদালতে গেল, আদালত বলল যে দেখলো যে এটা একটা কগনিজেবল অফেন্স, একটু সিনিয়াস টাইপের অপরাধ, এটার বিস্তারিত তদন্ত হওয়া দরকার। আদালত নিজে ইচ্ছে করলে নালিশি মামলা হিসেবে নিতে পারেন, কিন্তু যখনই দেখা যায় এটার বিস্তারিত তদন্ত দরকার, একটু গুরুতর মামলা, তখন তারা এটা নালিশটা নেন না, তারা আদালত থেকে থানায় পাঠিয়ে দেন। এই ক্ষমতাটা সিআরপিসির 156(3) দেওয়া হয়েছে। আমাদের আমল গ্রহণকারী যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছেন ওনারা এটা গ্রহণ করেন। ওনারা তখন বিবেচনা করেন এটা কি সিআর মামলা বা নালিশি মামলা হিসেবে নেবেন নাকি থানাতে প্রেরণ করবেন। গুরুতর হইলে কগনিজেবল, অবশ্যই কগনিজেবল অফেন্স, এবং গুরুতর অফেন্স যদি হয় যেটা বিস্তারিত সরেজমিনে তদন্তের দাবি রাখে, এই ধরনের দাবির ঘটনা যদি ঘটে তাহলে আদালত সেটা থানাতে পাঠিয়ে দেন, থানা এটা গ্রহণ করবে। পিআরবির 245-এ বলা হয়েছে যখনই কোনো আদালত কোনো নালিশকে থানায় এজাহার করার জন্য পাঠাবেন, এটা ওসি সাহেব এটা এজাহার করতে বাধ্য, এটার কোনো ব্যত্যয় ঘটানোর কোনো সুযোগ নাই। এবং থানা কর্তৃপক্ষ আদালত একটি ডেট রাখবেন যে কারণ থানা এটা পাওয়ার পর একটা এফআইআর করবেন, এফআইআর ফর্ম ফিল আপ করে অকারেন্স রিপোর্ট আবার কোর্টকে কিন্তু জানাবেন। সেই জানানো পর্যন্ত তিনি একটি ডেট রাখবেন যে থানা কর্তৃপক্ষ এই কাজটা করছে কি করে নাই। এমনও আছে থানা কর্তৃপক্ষ এটা ফালায় রাখছে, তারপরে আদালত থেকে সুকোজ করা হয়েছে, কেন আদালত থেকে এজাহার করার কথা নির্দেশ দেওয়া হয়েছে, কেন শুনলো না। সেই জন্য ওই নির্ধারিত তারিখের মধ্যে যদি এই অকারেন্স রিপোর্টটা না পাঠায়, অনেক সময় আমাদের আমল গ্রহণকারী আদালত থানা কর্তৃপক্ষকে সুকোজও পর্যন্ত করেছেন। আমরা যখন জুডিশিয়ারি একসাথে ছিল তখন আমাদের অ্যাডমিনের সাথে ছিল, তখন আমরা এই প্র্যাকটিসটা করেছি। এটা পিআরবিতেই বলা আছে একটা ডেট রাখতে হবে যাতে তিনি এটা নির্দেশটা প্রতিপালন করছে কিনা দেখা যায়। যাই হোক, এজাহার দায়ের করার মাধ্যমে মামলার তদন্ত কাজ শুরু হয়। আমরা এই পর্বে এজাহার সম্পর্কে বিস্তারিত বললাম। ধন্যবাদ আমাদের দর্শক শ্রোতাকে আমাকে ধৈর্য ধরে শোনার জন্য। ধন্যবাদ স্যার আপনাকে।